ধর্মপুর গ্রামে থাকা রামধন ছিল এক অত্যন্ত গরিব কৃষক। এবছর সে গ্রামের শেঠের কাছ থেকে ধার নিয়ে চাষ করেছিল। আবহাওয়া ভালো ছিল আর মাঠে এবার প্রথমবারের মতো খুব ভালো ফসল হয়েছিল। পুরো পরিবারে নতুন আশা জেগে উঠেছিল। দেখো সুনিতা, এবছর কত ভালো ফসল হয়েছে। ভগবান আমাদের কথা শুনেছেন। মনে হচ্ছে এখন আর বাচ্চাদের না খেয়ে ঘুমোতে হবে না। হ্যাঁ রামধনু, এবছর তোমার পরিশ্রম সফল হয়েছে। এখন যদি ফসল ঠিকঠাক কাটা যায় তাহলে কয়েক মাস নিশ্চিন্তে থাকা যাবে। বাবা, এবছর কি আমরা স্কুলে যেতে পারবো? অবশ্যই বাবা, এবার তোকে ভালো কাপড় আর বইও কিনে দেব। বাবা, আমার জন্য কি আনবে বলো না বাবা। তোর জন্য পুতুল আর নতুন চুড়ি আনবো। কিন্তু হয়তো ভাগ্যের এই হাসি সহ্য হলো না। সন্ধ্যা নামতে আকাশে কালো মেঘ জমে গেল আর প্রবল ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হলো। রামধন, তাড়াতাড়ি চলো, মাঠে পানি ভরে যাচ্ছে। হে ভগবান, সবকিছু ভেসে না যায়। রামধন দৌড়ে মাঠে পৌঁছালো। সেখানে যা দেখলো তাতে তার বুক ভেঙে গেল। পুরো মাঠ পানিতে ডুবে গেছে আর সব ফসল নষ্ট হয়ে গেছে। এখন কি বাকি রইল ভগবান? সব শেষ হয়ে গেল। আমার পরিশ্রম, আমার আশা সব ভেসে গেল। এখন বাচ্চাদের কি খাওয়াবো? ঘরে তো এক মুঠো শস্য নেই। পরের দিন সকালে রামধন গেল শেঠ হরিরামের কাছে, যার কাছ থেকে সে ঋণ নিয়েছিল। তার আশা ছিল হয়তো শেঠ তাকে একটু সময় দেবে। শেঠজি, বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে, একটু সময় দিন। পরের বার ফসল হলে সব ঋণ শোধ করে দেব। তোমাকে আর কোনো সময় দেওয়া হবে না রামধন। কাগজের হিসাব অনুযায়ী এখন ওই জমি আমার। শেঠজি, ওটা আমার পৈতৃক জমি, আপনি এমন করবেন না। আমার কাগজের সঙ্গে কাজ আছে, আবেগের সঙ্গে নয়। এখন ওই জমি আমার নামে, আর তোমরা সঙ্গে সঙ্গে সেটা খালি করে দাও। রামধনের জমিও চলে গেল আর তার কাছে আর বাকি কিছুই রইল না। এখন তার কাছে না ছিল জমি, না টাকা, না কোনো আশ্রয়। সুনিতা, এখানে এই গ্রামে আমাদের জন্য আর কিছুই নেই। চলো জঙ্গলের দিকে যাই, হয়তো সেখানে কোথাও থাকার একটা জায়গা মিলবে। ঠিক আছে রামধন, এখন যেমন তোমার ইচ্ছে। এভাবেই এক গরিব কৃষক নিজের ভাঙা স্বপ্নগুলো গুছিয়ে পরিবারকে নিয়ে রওনা দিল অজানা অন্ধকারের পথে। শেঠ তাদের জমি থেকে বের করে দিয়েছিল আর এখন তাদের কাছে না ছিল থাকার ঘর, না খাওয়ার কিছু। চলো সুনিতা, এখন পিছনে তাকিও না। যা হয়ে গেছে তা ভেবে কোনো লাভ নেই। এখন ঘর নেই সুনিতা, শুধু এই বাচ্চাদের দায়িত্বটাই বাকি আছে। আমি ওদের না খাইয়ে ঘুমোতে দেব না। বাবা, এখন আমরা কোথায় যাব? বাবা, আমরা এখন একটা জায়গায় যাচ্ছি। সেখানে হয়তো জঙ্গলের ধারে এক বুড়ো বাবা থাকেন। শুনেছি তিনি খুব ভালো মানুষ। আমার খুব খিদে পেয়েছে বাবা, আমি খাবার চাই। আরেকটু চল মা, সেখানে পৌঁছালেই কিছু ব্যবস্থা করব। রামধনের পরিবার গ্রাম ছেড়ে জঙ্গলের দিকে এগিয়ে গেল। দূর থেকেই তারা একটি ভাঙা কুঁড়েঘর দেখতে পেল। কাছে গিয়ে দেখলো সেখানে এক বৃদ্ধ সাধু নিজের ধুনির পাশে বসে আছেন। বাবা প্রণাম, আমরা খুব বিপদে আছি। আমাদের কাছে এখন আর কিছুই নেই। বাবা, তোমার মুখে সততার ছাপ দেখছি। তুমি চাইলে এই কুঁড়েঘরে থাকতে পারো। হ্যাঁ, খুব বেশি কিছু নেই, কিন্তু মাথা গোজার একটা জায়গা তো মিলবে। আপনাকে ধন্যবাদ বাবা, ভগবান আপনাকে সুখে রাখুন। এখন সেই ভাঙা কুঁড়েঘরই তাদের নতুন আশ্রয় হয়ে গেল। পরের দিন সকালে রামধন জঙ্গলে কাঠ কাটতে বের হলো, যাতে বাজারে বিক্রি করে কিছু টাকা আনা যায়। সুনিতা, আমি জঙ্গলে যাচ্ছি, কাঠ কেটে আনব। তারপর সেটা বিক্রি করে বাচ্চাদের জন্য কিছু সবজি আনব। তাড়াতাড়ি ফিরে এসো, রান্নাও করতে হবে আর বাচ্চাদেরও কিছু খাওয়াতে হবে। রামধন সারাদিন জঙ্গলে ঘাম জড়িয়ে কাঠ কাটলো আর সন্ধ্যা হলে সেগুলো নিয়ে বাজারে গেল। সেখানে সে খুব কম টাকা পেল, কিন্তু তবুও কিছু আলু, পেঁয়াজ আর সামান্য আটা কিনে আনলো।
এই নাও সুনিতা, কিছু খাবার এনেছি। খুব ভালো কিছু নয়, কিন্তু বাচ্চাদের পেট তো ভরবে। তুমি এত কিছু করেছ রামধন, এখন তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি তোমার জন্যেও রুটি সেকে দিচ্ছি। মা, আজকে গুড় আনানি? আজ না মা, কিন্তু কাল অবশ্যই গুড় নিয়ে আসবে তোমার বাবা। রাতে তারা খাবার খেলো, আর প্রথমবার কারো কোনো অভিযোগ ছিল না। সবার চোখে ক্লান্তি ছিল, কিন্তু সেই ক্লান্তির মধ্যেও এক টুকরো আশা লুকিয়েছিল। এখন থেকে প্রতিদিন এমনই হবে। আমি পরিশ্রম করব, আর আমরা সবাই মিলে সামনে এগিয়ে যাব। আমাদের কাছে কিছুই নেই, কিন্তু আমরা একসাথে আছি, এটাই সবচেয়ে বড় কথা। কষ্টের পাহাড় তাদের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু রামধন হার মানেনি। তার পথ এখনও অনেক লম্বা ছিল, কিন্তু তার ইচ্ছাশক্তি ছিল অটুট। রামধন এখন প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কাটত, আর সন্ধ্যা পর্যন্ত বাজারে বিক্রি করে যা পেত তা দিয়ে তাদের রেশন আনত। বাচ্চাদের চোখে এখনও ক্ষুধা দেখা যেত, কিন্তু তারা আর অভিযোগ করত না। পরিবারের জন্য সংগ্রাম এখন তাদের জীবনের অংশ হয়ে গিয়েছিল। শুনছ, আজ তাড়াতাড়ি ফিরে এসো, কাল খুব দেরি হয়ে গিয়েছিল, আর মেয়েটা তোমাকে ছাড়াই ঘুমিয়ে পড়েছিল। হ্যাঁ সুনিতা, তাড়াতাড়ি ফিরব। আজ একটু বেশি কাঠ আনব, যাতে কিছু বেশি টাকা পাওয়া যায়। বাবা, আজ কি গুঁড়ো আনবে? অবশ্যই বাবা, এবার তোমার জন্য গুড় আর তোমার মায়ের জন্য একটা শাড়ি নিয়ে আসব। আর আমার জন্য চুড়ি? তোমার জন্য সবচেয়ে সুন্দর চুড়ি মা, শুধু ভগবান একটু সহায় হন। রামধন হাসতে হাসতে জঙ্গলের দিকে বেরিয়ে গেল, কিন্তু আজ সে প্রতিদিনের চেয়ে একটু বেশি দূরে চলে গেল। আজ বেশি কাঠ চাই। বেশি কাঠ মানে বেশি টাকা, বেশি টাকা মানে সবার মুখে হাসি। গাছের গভীরে সে এত দূর চলে গেল, সে বুঝতেই পারল না কোথায় এসে পৌঁছেছে। দূর পর্যন্ত শুধু জঙ্গলই জঙ্গল, সেখানে কোনো পথ দেখা যাচ্ছিল না, না কোনো শব্দ শোনা যাচ্ছিল। আরে, এটা কোন জায়গা? এই পথ তো রোজকার পথের মতো লাগছে না। মনে হয় ভুল দিকে চলে এসেছি। আকাশে মেঘ জমতে শুরু করলো, আর হালকা বৃষ্টিও পড়তে লাগলো। হে ভগবান, এখন কি করব? যেদিক দিয়ে এসেছিলাম সেটাও ভুলে গেছি। এখন কোনো পথই বুঝতে পারছি না। ওদিকে কুড়ে ঘরে সুনিতা বারবার জঙ্গলের দিকে তাকাচ্ছিল। সূর্য ডুবে গেছে, কিন্তু রামধন এখনো ফিরেনি। আজ খুব দেরি হয়ে গেছে, এতক্ষণে তো সেই রোজ ফিরে আসে, আজ এত দেরি কেন হচ্ছে? মা, বাবার কিছু হয়নি তো? এমন কথা বলো না বাবা, তিনি ঠিক আছেন, হয়তো আজ একটু বেশি দূরে চলে গেছেন। আমার ভয় করছে মা। রামধন সাহস জোগাড় করে সামনে এগোলো। হঠাৎ সে একটি ছোট্ট আলো দেখতে পেল। ওটা কি? সেখানে যেন কোনো বাড়ি দেখা যাচ্ছে, নাকি কেউ আগুন জ্বালিয়েছে। চলো দেখি। সে সেই আলোর দিকে এগিয়ে গেল এবং একটি অদ্ভুত গুহা দেখতে পেল, যার ভেতর থেকে হলুদ রঙের আলো বের হচ্ছিল। সে একটু ভয় পেল, কিন্তু তারপরও ভিতরে ঢুকে গেল। এ কেমন জায়গা? চারপাশে একেবারে নিস্তব্ধ, কিন্তু এখানে আলো কিভাবে? গুহার ভেতরে সে একটু সামনে এগোতেই তার সামনে এক অন্যরকম দুনিয়া দেখা গেল। সেটা যেন একটা গ্রামের মতো ছিল, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। পুরো গ্রামটা সোনার মতো ঝলমল করছিল। এ তো স্বপ্নের মতো লাগছে, কিন্তু আমি তো জেগে আছি। তাহলে এটা কি? তুমি কে, আর এখানে কিভাবে এলে? আমার নাম রামধন। আমি গরিব কৃষক, পথ ভুলে এখানে চলে এসেছি। রাজার কাছে চলো, তিনি তোমার সঙ্গে দেখা করতে চান। রামধন ভয়ে ভয়ে তাদের সঙ্গে প্রাসাদের দিকে হাঁটতে লাগলো। সে বুঝতে পারছিল না এখন তার সঙ্গে কি হতে চলেছে। ভয় আর বিস্ময়ের মধ্যে রামধন সামনে এগিয়ে যাচ্ছিল। সোনার মতো এই গ্রামে কোনো মানুষ দেখা যাচ্ছিল না, কিন্তু জায়গাটা যেন স্বপ্নের মতো লাগছিল। আমি কি স্বপ্ন দেখছি নাকি?
সবকিছু এত ঝলমলে কিভাবে? আর এরা কারা? সৈন্যরা তাকে প্রাসাদের প্রধান দরজার কাছে নিয়ে গেল। ভেতর থেকে এক তেজস্বী ও গম্ভীর কণ্ঠে ভেসে এলো, তাকে ভিতরে নিয়ে এসো। রামধন ভিতরে গেল আর সামনে দেখলো এক উঁচু আসনে এক বৃদ্ধ রাজা বসে আছেন। তার মুখে ছিল তেজ আর চোখে ছিল করুণা। বলো, তুমি কে আর এখানে কিভাবে এলে? মহারাজ, আমার নাম রামধন। আমি এক গরিব কৃষক। বৃষ্টিতে আমার সব ফসল ভেসে গেছে। শেঠ আমার জমি কেড়ে নিয়েছে, আর এখন আমি জঙ্গল থেকে কাঠ কেটে আমার বাচ্চাদের পেট চালাই। আজ পথ ভুলে গিয়েছিলাম, তখন এই গুহাটা দেখতে পেলাম। তোমার কথাই সত্যতা দেখা যাচ্ছে রামধন। তোমার সংগ্রাম তোমার চোখে স্পষ্ট দেখা যাচ্ছে। মহারাজ, আমরা তো শুধু 2টো রুটির জন্য পরিশ্রম করি। আমরা গরিবদের তো কোনো ভরসা থাকে না। রাজা পাশে দাঁড়ানো সৈন্যকে ইশারা করলেন আর একটি সোনার বাক্স আনানো হলো। রামধন, এই নাও কিছু সোনার মুদ্রা। এগুলো নিজের কাছে রাখো এবং বাড়ি ফিরে যাও। তোমার বাচ্চাদের জন্য খাবার ও কাপড় কিনে আনো, আর নতুন করে শুরু করো। মহারাজ, আমি এটা নিতে পারি না। আমরা গরিব কিন্তু পরিশ্রমী। এটাই তোমার পরিশ্রমের পুরস্কার। যদি এটা তোমার মতো সৎ মানুষকে না দিই, তাহলে কাকে দেব? রামধনের চোখে জল এসে গেল। সে ঝুঁকে রাজার পায়ে প্রণাম করল। আপনি তো যেন আমার জীবনটাই বদলে দিলেন মহারাজ। এখন আমি আমার বাচ্চাদের আর না খাইয়ে রাখব না। যাও রামধন, কিন্তু মনে রেখো, এই গ্রাম শুধু তাদেরই দেখা যায় যারা সত্যিকারের মন দিয়ে পরিশ্রম করে এবং নিজের স্বার্থের ঊর্ধ্বে থাকে। পরের দিন সকালে রামধন সেই মুদ্রাগুলো নিয়ে বাজারে গেল। সেখান থেকে সে অনেক রেশন কিনল, বাচ্চাদের জন্য নতুন কাপড় কিনল, আর সুনিতার জন্য একটি রঙিন শাড়ি কিনল। আজ মন থেকে শান্তি পেলাম সুনিতা। বাচ্চাদের মুখে যে হাসি দেখেছি, তা সব কষ্ট ভুলিয়ে দেওয়ার মতো। এখন মনে হচ্ছে যেন আমাদের ভাগ্য সত্যি বদলে গেছে। কিন্তু এই মুদ্রাগুলো দিয়ে ঋণ শোধ করাও জরুরি। রামধন শেঠ হরিরামের বাড়িতে গেল। তার হাতে ছিল সোনার মুদ্রায় ভরা একটি থলি। সেঠজি, এই নিন আপনার ঋণের টাকা। পুরো শোধ করে দিচ্ছি। একটা মুদ্রা পরিশ্রম করে অর্জন করেছি। রামধন, এসব কিভাবে হলো? হঠাৎ তুই এত ধনী হয়ে গেলি কিভাবে? কোথাও চুরি করিসনি তো? সেঠজি, আমি গরিব হতে পারি, কিন্তু চোর নই। পরিশ্রম করেছি আর ভগবানের কৃপায় এটা পেয়েছি। তোর এসব গল্প আমাকে শোনাস না। যদি ঋণ শোধ করতেই হতো, তাহলে আগে কেন করলি না? এখন শোধ করে দিলাম শেঠজি, আর এখন আমার জমির কাগজও ফিরিয়ে দিন। শেঠের সন্দেহ হচ্ছিল, কিন্তু সামনে সোনার মুদ্রা দেখে সে চুপ হয়ে গেল। বাবা, এখন কি আমরা আবার সেই জমিতে কাজ করব? হ্যাঁ বাবা, এখন সেই জমি আবার আমাদের। এবার আমরা সেখানে পরিশ্রম করব। কিন্তু আমার আরেকটা স্বপ্নও আছে। কি স্বপ্ন? আমি শুধু চাষ করব না, কাঠ বিক্রির ছোট একটা ব্যবসাও শুরু করব। জঙ্গল থেকে কাঠ এনে গ্রামে বিক্রি করব। রামধন 2 দিনের মধ্যে কাঠ বিক্রির জন্য একটি ঠেলাগাড়ি বানালো। এখন সে প্রতি সকালে জঙ্গলে যেত আর সন্ধ্যায় বাজারে কাঠ বিক্রি করে বাড়ি ফিরত। ধীরে ধীরে তার কাছে টাকাও বাড়তে লাগলো, আর গ্রামের লোকেরাও এখন তাকে সম্মানের চোখে দেখতে লাগলো। দেখো, রামধন এখন ধনী হয়ে গেছে। মনে হয় ভগবানের বিশেষ কৃপা হয়েছে ওর ওপর। কিন্তু শেঠ হরিরামের শান্তি হচ্ছিল না। সে প্রতিদিন ভাবত, রামধনের কাছে হঠাৎ এত টাকা এলো কোথা থেকে। সে ঠিক করে ফেলল, এই রহস্যের শেষ দেখে তবেই ছাড়বে। রামধন, এখন আমি চুপচাপ বসে থাকব না। আমাকেও জানতে হবে, দেখতে হবে এই টাকা কোথা থেকে এলো। নিশ্চয়ই কোনো রহস্য আছে। একদিন রামধন আবার কাঠ কাটতে জঙ্গলে গেল এবং সেই পথেই হাঁটতে লাগলো যেখান দিয়ে গুহার দিকে যাওয়া যায়। কিন্তু তার পিছন পিছন শেঠও লুকিয়ে লুকিয়ে আসতে লাগলো। আজ আবার সেই পথ দিয়েই যাব। রাজামশাইকে ধন্যবাদ তো দিতেই হবে। তাহলে এই পথ দিয়েই তুই গিয়েছিলি। এখন আমিও তোর পিছনে পিছনে যাব। দেখি
কি খেলা আছে? আর একটু দূরেই নিশ্চয়ই সেই গুহা। গুহা কোথায়? দেখা যাচ্ছে না কেন? মনে হচ্ছে সবকিছু কোনো রহস্যে ঢাকা আছে। ওই তো আমার গুহা, সেই জায়গা যেখানে আমার ভাগ্য বদলে গিয়েছিল। তাহলে তুই এখানেই এসেছিলি। এখন আমিও যাব, আর যত সোনা পাবো সব আমার হবে। হে ভগবান, শুধু আর একবার যেন সেই রাজার সঙ্গে দেখা হয়। এখন তোর ভগবান নয়, আমার বুদ্ধি চলবে। আমি চুপচাপ দেখব তুই কি করিস। রাজামশাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি আবার এসেছি। এ কার সাথে কথা বলছে? ভিতরে কি সত্যিই কেউ আছে? তুমি কে? আমি রামধনু, রাজাজির সঙ্গে দেখা করতে চাই। এই আওয়াজ কোথা থেকে এলো? ভিতরে সত্যিই কেউ আছে? ভেতরে এসো, রাজাজি তোমার অপেক্ষা করছেন। হ্যাঁ, এরা তো একে আগেই চেনে। নিশ্চয়ই কোনো বড় রহস্য আছে। আমি রাজাজির কাছে খুব কৃতজ্ঞ, তিনি আমার জীবনে আলো এনে দিয়েছেন। অনেক দেখলাম, এবার আমার পালা। শেঠ আস্তে আস্তে গুহার দিকে এগিয়ে গেল। যেই সে ভিতরে ঢুকে গেল, এক তীব্র আলো প্রকাশ পেল এবং চারপাশে অন্ধকার নেমে এলো। থামো, তুমি কে? আমি শেঠ হরিরাম। আমাকেও রাজার সঙ্গে দেখা করতে হবে। তোমার ভিতরে লোভের গন্ধ আছে। রাজা এমন লোকদের সঙ্গে দেখা করেন না। আমি জানি রামধন এসব কিভাবে পেয়েছে। সে তার সততার পুরস্কার পেয়েছে, আর তুমি, তোমার লোভ তোমাকে এখান থেকে দূরে নিয়ে যাবে। না, আমিও সেটাই চাই যা সে পেয়েছে। তুমি গরিবদের জমি কেড়ে নিয়েছ, আর এখন সেটাও ছিনিয়ে নিতে চাও। এই জায়গা তোমার জন্য নয়। না, এটা অন্যায়। আমি কিছুই করিনি। তোমার শাস্তি তোমার কর্মই ঠিক করেছে। সৈন্যরা শেঠকে ধরে অন্ধকারের মধ্যে নিয়ে গেল, আর গুহা আবার শান্ত হয়ে গেল। রাজামশাই, আপনি ন্যায় করেছেন। সে মানুষ অন্যের ভাগ্য চুরি করত। আর তুমি অন্যদের জন্য পরিশ্রম করো। যাও রামধন, এখন থেকে তোমার জীবন সবসময় নিরাপদ থাকবে। ধন্যবাদ রাজাজি, আমি কখনো আপনার বিশ্বাস ভাঙব না। রামধন গুহা থেকে বাইরে বেরিয়ে এলো, আর এখন তার মুখে ছিল সন্তুষ্টির হাসি। কিন্তু তার মনে একটি প্রশ্নও ছিল, এই রহস্য কি কখনো অন্য কাউকে দেখা দেবে, নাকি শুধু তাদেরই যাদের মন সত্যি ও সৎ? তুমি আজ তাড়াতাড়ি ফিরে এলে, সব ঠিক তো? সব ঠিক আছে সুনিতা, এখন আর কোনো ভয় নেই। রাজাজি সব দেখে নিয়েছেন, আর ন্যায়ও করেছেন। আজ সব কিছু পরিষ্কার হয়ে গেল। শেঠের লোভই তার শেষ ডেকে আনল, আর সততাই আমার শক্তি। বাবা, শেঠ মশাই এখন কোথায় গেল? যেখানে এমন লোকদের যাওয়া উচিত সেখানেই গেছে বাবা। এখন আপনি কি করার কথা ভাবছেন? এখন গ্রামে ছোট একটা ব্যবসা শুরু করব। কাঠ আর কয়লার একটা গোদাম খুলব, আর গ্রামের লোকদেরও কাজ দেব। পরের দিন থেকেই রামধন একটি ছোট্ট দোকান ভাড়া নিল। কিছু কাঠ জঙ্গল থেকে এনে সেখানে বিক্রি করতে শুরু করলো। লোকেরা ভালো জিনিস পেল, আর রামধন তার পরিশ্রমের সম্মান পেতে লাগলো। রামধান ভাই, তোমার মাল তো খুব ভালো হয়। এখন আমাদের বাইরে যেতে হয় না, আর দামও ঠিক রাখো। তুমি মন দিয়ে ব্যবসা করো। আমরা তো সবাই মানুষ ভাই। যখন আমরা না খেয়েছিলাম, তখনও গ্রাম আমাদের পাশে ছিল। এখন যদি আমরা সামান্য কিছু করতে পারি, সেটাই সবচেয়ে বড় কথা। এখন গ্রামের লোকেরা রামধনকে সম্মানের চোখে দেখতে লাগলো। সে একসময় সবার নিচে ছিল, এখন সে সবার উপরে, তবুও মাটির সঙ্গে জড়িয়ে ছিল। তুমি সত্যি সামলে নিয়েছো রামধন, তোমার জন্য আমি খুব খুশি। না সুনিতা, ভগবান আমাদের ওপর ভরসা করেছিলেন, আর আমরা সেই ভরসা রেখেছি। বাইরে কে আছে দেখি? এই সময়ে কে হতে পারে? জি, কে ভাই? রামধনজি, আপনিই তো? হ্যাঁ, বলুন। আমি রাজাজির দূত। তিনি আপনার জন্য একটি বার্তা পাঠিয়েছেন। রাজাজির বার্তা আমার জন্য? হ্যাঁ, তিনি আপনাকে ডেকেছেন। আপনার সঙ্গে কিছু বিশেষ কথা আছে। হ্যাঁ, কেন রেখেছেন? কি হয়েছে? সব ঠিক আছে তো? আমাকে শুধু এটাই বলা হয়েছে যে রামধনকে সঙ্গে নিয়ে তাড়াতাড়ি আসতে হবে। ঠিক আছে, আমি সকালে যাব। না, আপনাকে এখনই চলতে হবে। আমি সঙ্গে আছি, পথ নিরাপদ। ঠিক আছে, বাচ্চাদের খেয়াল রেখো সুনিতা। বাবা, তাড়াতাড়ি ফিরে এসো। রামধন কোনো প্রশ্ন না করে দূতের সঙ্গে বেরিয়ে পড়ল। রাতের অন্ধকারে তার হাঁটা ধীর ছিল, কিন্তু মনে ছিল অটুট বিশ্বাস।
রাজা মহাশয় অপেক্ষা করছেন, ভিতরে আসুন। রাজাজি রাতে ডেকেছেন, নিশ্চয়ই কোনো জরুরি কথা আছে। এসো রামধন, বসো। প্রণাম মহারাজ, আপনি আমাকে ডেকেছেন? রামধন, আমরা বহু দিন ধরে দেখছি তুমি যেভাবে নিজের জীবন আবার দাঁড় করিয়েছ তা খুবই অনুপ্রেরণাদায়ক। মহারাজ, যেদিন আপনি সাহায্য করেছিলেন সেদিনই আমার ভাগ্য বদলে গিয়েছিল। আমাদের আর বেশি বয়স বাকি নেই, আর কোনো উত্তরাধিকারীও নেই। আমরা চাই তুমি আমাদের উত্তরাধিকারী হও। আমি রাজসিংহাসনে বসব? এটা কিভাবে সম্ভব? আমরা তোমার আচরণ, সততা এবং পরিশ্রমকে পরীক্ষা করেছি, আর এই গুণগুলোই একজন সত্যিকারের রাজার মধ্যে থাকা উচিত। আমাকে ভাবার জন্য একটু সময় দিন মহারাজ। তোমাকে আগামী সকাল পর্যন্ত সময় দিচ্ছি, ভেবে চিন্তে সিদ্ধান্ত নিও। রামধন প্রাসাদ থেকে বাইরে বেরিয়ে এলো। তার মনে প্রশ্নের ঢেউ উঠেছিল, কিন্তু সঙ্গে সঙ্গে এক নতুন আশাও জেগে উঠেছিল। রামধন, কি সিদ্ধান্ত নিলে? মহারাজ, আমি সারা রাত ভেবেছি, এই সিংহাসন এক বড় দায়িত্ব। আমি কখনো স্বপ্নেও এটা ভাবিনি, কিন্তু যদি আপনি আমাকে যোগ্য মনে করেন তাহলে আমি এই দায়িত্ব গ্রহণ করছি। তোমার এই উত্তরই প্রমাণ করে যে তুমি এর যোগ্য। মহারাজ, রামধনকে রাজকীয় পোশাক পরানো হোক। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি সবসময় গরিবদের পাশে দাঁড়াবো, কারো সঙ্গে অন্যায় হতে দেব না। রামধনকে নতুন পোশাক পরানো হলো এবং তাকে সিংহাসনে বসানো হলো। রামধন, এটা কি সত্যিই স্বপ্ন? না সুনিতা, এটা ভগবানের ইচ্ছা। এখন আমরা আর না খেয়ে ঘুমোবো না, বরং অন্যদের ক্ষুধা মেটানোর দায়িত্ব নেব। এখন আমি রাজার ছেলে। না বাবা, তুমি জনগণের সেবকের ছেলে। আমরা রাজা হই নয়, সেবক হয়ে বাঁচব। ধর্মপুর গ্রামের সে গরিব কৃষক যে একদিন বৃষ্টিতে সব হারিয়ে ফেলেছিল, আজ নিজের সংগ্রামের জোরে রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছে গেছে। যে রাজা কাঠ কেটে নিজের সন্তানদের মানুষ করেছে, সেই প্রকৃত অর্থে জনগণের রাজা হয়।